নিয়ম রক্ষার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান দখল করল ইংল্যান্ড। মেসির সাথে গোল্ডেন বুটের রেসে এগিয়ে গেলেন এমবাপ্পে। মধ্যবিত্তের একাংশের ওপর বেড়েছে করের চাপ, এবছরও ছাড় পেলেন বিত্তশালীরা, কর হার সংশোধনের পরামর্শ। পরিধি বাড়ছে, কিন্তু যারা ট্যাক্স হোল্ডার তাদের উপরে চাপ পড়ছে। সরকারি দল অথবা বিরোধী দল বলতে পারে যে আসলে আমরা ট্যাক্সের হার কমিয়ে দিয়েছি, আসলে তা না, ট্যাক্স হারকে তারা বাড়িয়ে দিয়েছে। 5% যে ইমিডিয়েট স্ল্যাবটি সেটিকে 10% উত্তরণের ফলে স্বল্পবিত্ত মানুষের উপরে বর্ধিত করের একটা চাপ তৈরি হলো। বাসা বাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেপ্টিক ট্যাঙ্ক যেন মরণ ফাঁদ, সুরক্ষা ছাড়াই পরিষ্কারে নেমে ঘটছে প্রাণহানি। কুষ্টিয়ার প্রত্যন্ত গ্রামেও মাদকের ছড়াছড়ি, কোথাও কোথাও হোম ডেলিভারি, পুলিশের অভিযানেও থামছে না ভয়াল থাবা। তাদের বয়স 15 বছর, সেই সব সালফাল ট্যাপেন্ডা খায় নষ্ট হয়ে যাচ্ছে। আসামি নিয়ে যাওয়ার পরে এই ঘন্টাখানিক পরে দেখি তারা আবার চলে আসে। গলের দলে বিক্রি করে যদি বলা যায়, আবার আমার স্বামীদের মারতে আসে, ছেলেদের মারতে আসে। পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে লুট, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়নি এখনো, অভিযোগের তীর ক্ষমতাসীনদের দিকে। দ্বিতীয় সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নিতে এই সব শেষ অভিযান, জবাবে কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হামলা। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। শেষ ধাপে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা, মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। পছন্দের দল ব্রাজিল আগেই বাদ পড়ায় ভিন্ন কোনো দলকে বেছে নিতে হচ্ছে সমর্থকদের। একদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, আরেকদিকে বার্সেলোনার খেলোয়াড়ের ঠাসা স্পেন। ফাইনালে কাকে বেছে নেবে ব্রাজিল সমর্থকরা, খোঁজ নিয়েছেন তানভীর সিদ্দিক টিপু। বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশিদের উন্মাদনার কথা এখন সারা বিশ্ব জানে। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে 2 দলে ভাগ হয়ে চলে পাল্টাপাল্টি অবস্থান। 2 দলের যে কোনো একটি বাদ পড়লে অনেকটাই ফিকে হয়ে যায় বাংলাদেশিদের বিশ্বকাপ উন্মাদনা। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল বাদ পড়েছে রাউন্ড অফ 32 থেকে। এরপর থেকেই ব্রাজিলের সমর্থকদের কেউ এক এক রাউন্ডে এক এক দলের সমর্থন করছেন। বিশ্বকাপের ফাইনাল নিয়ে ব্রাজিল সমর্থকরা কি ভাবছেন, কাকেই বা সমর্থন করবেন তারা? বিশ্বকাপের ফাইনাল মহারণে ব্রাজিল ভক্তদের সিংহভাগের সমর্থন পাবে দ্বিতীয়বার ফাইনালে ওঠা টিকি টাকার রাজা স্পেন। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে যে কোনো দলকেই সমর্থন করতে প্রস্তুত সেলেসাও ভক্তরা। আর্জেন্টিনার বিপরীতে যেই আসবে তাকেই সাপোর্ট করব, সে যেই হোক। শিখে আসছে আমাদের বাবা মা, আমাদের আগের যারা আছে, তো ওই জায়গা থেকে আসলে আমি পারবো না আর্জেন্টিনা সাপোর্ট করতে। আমি ঘৃণা করি আর্জেন্টিনারে। এর সমর্থকরা বাংলাদেশে যারা আছে এরা হলো উগ্র টাইপের। বার্সার ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে আপনার স্পেনে খেলতেছে, সেখান থেকে আমি স্পেনকে সাপোর্ট করব। সারা জীবন ব্রাজিলে সাপোর্ট করছি, আমি এখন স্পেনকে সাপোর্ট দেব। ব্রাজিল সমর্থকদের কেউ বলছেন মেসি সহ আর্জেন্টিনার অনেকের খেলাই মুগ্ধ করে তাদের, কিন্তু দেশীয় আর্জেন্টাইন সমর্থকদের লাগাতার বিষোদগারী দেশটির প্রতি বিদ্বেষের প্রধান কারণ। তাদের যে সমর্থক রয়েছেন তারা একটু উগ্র টাইপ, তাদের কথাবার্তা আর কি ভালো লাগে না। ব্রাজিল হেরে গেছে, আমরা অন্য দল সাপোর্ট করতেই পারি, তার মানে এই না যে ও হচ্ছে ব্রাজিলের বাবা হয়ে যায়। এই জিনিসটা খুবই খারাপ। টিএসসিতে আর্জেন্টিনা জিতার পরে ব্রাজিলের যে পতাকা ছিল, সেই পতাকাটা ওরা টাইনা ছিঁড়ে ফেলছে, প্লাস হচ্ছে মাটিতে ফালাইয়া পাড়াইছে। মেসিকে সাপোর্ট করি, আর্জেন্টিনাকে না। এসবের পরেও ব্রাজিল সমর্থকদের ক্ষুদ্র একটা অংশ থাকছেন নেইমারের বন্ধু মেসি আর আর্জেন্টিনার পক্ষে। মেসি এই ওয়ার্ল্ড কাপে তো খুবই ভালো পারফর্ম করেছে, মনে হইতেছে তার বয়স মনে হয় আরো 20 বছর কমে গেছে। মেসি তো অবশ্যই ভালো প্লেয়ার, মেসিকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করা যায় না, কারণ নেইমার মেসি তারা একজন গুড ফ্রেন্ড। যেহেতু ব্রাজিল এখন নাই, তাহলে অবশ্যই নেইমারের ফ্রেন্ড বন্ধু মেসি,
ঠিক আছে, তাহলে মেসিরে সাপোর্ট করতে হবে এবং আর্জেন্টিনাকে সাপোর্ট করতে হবে। বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে পড়ায় অনেকটা নির্লিপ্ত থেকেই ফাইনাল দেখবেন অনেক ব্রাজিল সমর্থক। এরপর শুরু হবে 4 বছরের অপেক্ষার প্রহর। দুইটা দলের কোনো দলকেই পছন্দ করি না, তেমন তাদের খেলার স্টাইল বলেন বা এমনি পছন্দ করি না, তো কাউকেই সাপোর্ট করবো না। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। তৃতীয় স্থান নির্ধারণীতে 10 গোলের খ্যাপাটে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে জয়ী ইংল্যান্ড। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে রোমাঞ্চকর লড়াইয়ে ইংলিশদের জয়ের নায়ক বুকায়ো সাকা। দুই দলই শুরুর একাদশে 7টি পরিবর্তন এনে খেলতে নামে। প্রথমার্ধেই 4 গোল করে ইংল্যান্ড। ম্যাচের তৃতীয় মিনিটে ডেক্লাইন রাইসের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। 18 মিনিটে রাইসের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন সেন্টার ব্যাক কনসা। 37 ও 45 মিনিটে জোড়া গোল করেন সাকা। বিরতির পর 20 মিনিটের মধ্যে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করলে এবং সাথে বারকোলার গোলে ব্যবধান 4-3 করে ফ্রান্স। 87 মিনিটে সাকার পেনাল্টি গোলে 5-3 ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের 6ষ্ঠ মিনিটে ব্যবধান কমান ডেমবেলে। শেষ শটে বেলিংহ্যামের দারুণ গোলে 6-4 গোলে জয় পায় ইংল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে, এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট মাইকেল ওলিসের। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফলে এই বিশ্বকাপে তার গোল সংখ্যা এখন 10টি। একই সাথে নামের পাশে 4টি অ্যাসিস্ট। সমান 4টি অ্যাসিস্টের পাশাপাশি 8 গোল করে 2-এ আছেন লিওনেল মেসি। ফরাসি অধিনায়কের জোড়া গোলে গোল্ডেন বুট হাতছাড়া হওয়ার আশঙ্কায় মেসি। ক্যারিয়ারের শেষ ইনিংসে ডাক মেরেছিলেন ডন ব্র্যাডম্যান। তাতে ব্র্যাডম্যানের ক্রিকেটে ডন হওয়া আটকায়নি, আটকে ছিল 100 গড়ের মালিক হওয়া থেকে। ব্র্যাডম্যানের আক্ষেপ যতখানি, তাতে তার চেয়েও বেশি আক্ষেপ ক্রিকেট ভক্তদের। ফুটবলে সেই আক্ষেপটা থেকে যেতে পারে লিওনেল মেসির ভক্তদের। 2005 সালের যুব বিশ্বকাপ নেদারল্যান্ডসের সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 6 গোল করে গোল্ডেন বুট, গোল্ডেন বল দুটোই জিতেছিলেন মেসি। একমাত্র খেলোয়াড় হিসেবে কোপা আমেরিকা ইতিহাসে দুইবার গোল্ডেন বল জিতেছেন মেসি, একবার জিতেছেন গোল্ডেন বুটও। বিশ্বকাপের মঞ্চে একমাত্র ফুটবলার হিসেবে 2বার গোল্ডেন বল জিতেছেন মেসি। জেতা হয়নি গোল্ডেন বুট, আক্ষেপটা সেখানেই। 2022 বিশ্বকাপে তীরে এসে তরি ডোবে ফাইনালে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে। এবারও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রেঞ্চ ক্যাপ্টেইনের জোড়া গোলে গোল্ডেন বুট জয় থেকে অনেকটাই দূরে সরে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। 10 গোলের সঙ্গে এমবাপ্পের নামের পাশে 4 অ্যাসিস্ট, সমান 4 অ্যাসিস্ট করা মেসির নামের পাশে 8 গোল। অর্থাৎ সর্বোচ্চ গোলদাতা হতে হলে মেসিকে করতে হবে অন্তত জোড়া গোল। টুর্নামেন্টে মাত্র 1 গোল হজম করা স্পেনের বিপক্ষে যা কার্যত অনেক কঠিনই বটে। এই 2 গোলের মাধ্যমে মেসিকে টপকে ফুটবল বিশ্বকাপ ইতিহাসেরই সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন এমবাপ্পে, সেটাও মাত্র তৃতীয় বিশ্বকাপে। আর শেষমেশ গোল্ডেন বুট জিতলে একমাত্র ফুটবলার হিসেবে একই মৌসুমে ইউসিএল গোল্ডেন বুট, লা লিগা গোল্ডেন বুট এবং বিশ্বকাপ গোল্ডেন বুট জিতবেন ফ্রেঞ্চ সুপারস্টার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। ফুটবল প্রেম কি বছর জুড়েই থাকে নাকি 4 বছর পর উথলে ওঠে? এমন প্রশ্নের উত্তর দুটোই হতে পারে। কেউ কেউ সারা বছর বুঁদ থাকেন ফুটবলে, আর বড় একটা অংশ অপেক্ষায় থাকেন বিশ্ব আসরের। কোথায় কিভাবে বছর জুড়ে ফুটবলে মশগুল থাকা যায় অনেকেরই তা জানা। প্রিমিয়ার লিগ, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ঘিরে তরুণদের উন্মাদনা এখন অন্যরকম। যেসব ফুটবলার বিশ্বকাপ মাতান তাদেরও সেখানেই করতে হয় পারফরমেন্স, যা দেখতে বুঝতে রয়েছে ভার্চুয়াল কমিউনিটিও। বিস্তারিত জানাচ্ছেন মশিউর অনিক। মাঠের লড়াইয়ে স্পেন আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড ফ্রান্স অথবা ব্রাজিল ডেনমার্ক, বিশ্বমঞ্চেও এদেশের সমর্থকদের বড় একটা অংশ খুঁজে নিচ্ছেন বার্সা রিয়াল কিংবা ম্যান সিটি আর্সেনাল চেনা দৌড়ত। রাত 1টা, 2টা কিংবা ভোর 4টা ঘুম বিসর্জন দিয়ে টিভির সামনে, চায়ের দোকানে বা ক্যাম্পাসে ফুটবল মায়ায় বন্দী সমর্থকরা। বিশ্বকাপ 4 বছর পর এলেও লা লিগা, ইপিএল বা চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চ চলে প্রায় সারা বছর।
এদেশে আসলাম, কায়সার হামিদ, মুন্না সাব্বিরদের ফুটবল ক্রেজ এখন রিয়াল বার্সা কিংবা ম্যান ইউ পিএসজিতে আবর্তিত। হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবলে যে জোয়ার, তাও কিন্তু হুট করে আসা উচ্চমাত্রার কোনো ভূমিকম্প নয়। এও ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বুঁদ হয়ে থাকা তরুণদেরই পুঞ্জীভূত উন্মাদনা। ওয়ার্ল্ড কাপ আসলে অন্যরকম একটা ক্রেজ থাকে, এটা ট্রু, বাট আসলে এই যে রাত বিরাত আপনার হচ্ছে 2টা 3টা 4টা পর্যন্ত, আমি অ্যাজ এ মাদ্রিদ ফ্যান আই মাস্ট সে যে এগুলা খেলা প্রায়ই দেখা হয়। আমার বেসিক্যালি খেলা দেখা শুরু হয়েছে when I was 4 years old। তো যখন বার্সেলোনাতে মেসি ছিল, নেইমার ছিলেন, সুয়ারেজ ছিল স্ট্রাইকে, এবং ইনিয়েস্টা, রাকিটিচ এরা ছিল মিরে। তো ওদের খেলা দেখে মেনলি আমি বড় হয়েছি। রাত জেগে খেলা দেখতে অত একটা কষ্ট হয় না যদি কলেজ না থাকে। যদি কলেজ থাকে সেক্ষেত্রে জাস্ট হয়তো সকালে উঠে স্কোর কার্ডটা ফলো করা হয়। এই উল্লাস এখন শুধু ফুটবল প্রেমেই সীমাবদ্ধ নয়। এসব খেলার প্রভাব এতটাই যে গড়ে উঠেছে বিভিন্ন কমিউনিটি বা ফুটবল সংস্কৃতির অংশ হিসেবে। বড় পর্দায় একসাথে ম্যাচ দেখা আর ট্যাকটিক্যাল বিশ্লেষণ এখন নিয়মিত দৃশ্য, যেখানে অবধারিতভাবেই আলোচনায় আসে দেশের ফুটবল, কোচ বা ফরমেশনের নিজস্ব স্বপ্ন। আমি একজন লিভারপুল সাপোর্টার এবং ইন্টারন্যাশনাল আর্জেন্টিনা সাপোর্ট করি। আমরা একটা কমেডি বিল্ড আপ করার ট্রাই করতেছি যাতে একদম ইউথ যারা আছে তারা যাতে ওল্ড গার্ড যারা অনেক বছর যাবত খেলা দেখতে পারতেছে তাদের সাথে একটা কমিউনিকেশন আসতে পারে। আমরা ফ্যান বেস ভিত্তিক অনেক গ্রুপ আছে যেখানে আসলে মানে পার্টিকুলার ক্লাব বা পার্টিকুলার ন্যাশনাল টিম ছাড়া আসলে অন্য কোনো আলাপ হয় না এবং অন্যান্য ফ্যান বেসের সঙ্গে ইন্টারাকশন হয় না। আমাদের গ্রুপটা কিন্তু সব ফ্যান বেসের জন্য উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম। ইউরোপিয়ান ফুটবল ঘিরে জমজমাট দেশের কিছু বাণিজ্য, বড় ম্যাচের আগে জার্সি বিক্রির ধুম, ক্যাফে রেস্টুরেন্টে বিশেষ স্ক্রিনিং কিংবা ইলেকট্রনিক্স বাজারেও বাড়ে বাড়তি চাহিদা। মানে খেলার পরে কিন্তু আমাদের হচ্ছে রেস্টুরেন্টের পার্ট আর এই পার্টটা একটু ভিন্ন। তো দেখা যাচ্ছে খেলার পরে ওনারা এই পাশে আসে খাবার অর্ডার করে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে নিজের একটা মানে হচ্ছে আপনার জয়টা এই পাশে, আমাদের এই পাশে বেশি উদযাপন। হামজা চৌধুরী লেস্টার সিটিতে খেলে, অনেক ফ্যান আসে জিজ্ঞেস করে লেস্টার সিটির জার্সি অ্যাভেলেবেল আছে কিনা, বাট আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না। বাট অবশ্যই ফ্যানদের জন্য ফ্যানরা সবসময় সব ক্লাবের জার্সি চায়, যারা যেই ক্লাবের ফ্যান, যেই সুপারস্টারের ফ্যান, ওই জার্সি সবসময় তারা খুঁজে আর কি। মূলত ক্লাব ফুটবলের জার্সিগুলোই চায়, কারণ আমাদের ক্লাব ফুটবল জার্সিটাই তো 12 মাস চলে, ওই ব্যবসাটাই ওইটাই আমাদের মূল ব্যবসাটা। ওয়ার্ল্ড কাপ জার্সিগুলো তো সিজনাল আসে 4 বছর পর। মেসি, রোনালদো, নেইমার হয়ে নতুন প্রজন্মের লামিন ভিনি বিশ্বকাপের বাইরেও কোটি ভক্তের আবেগ জুড়ে আছেন ক্লাবের জার্সিতে। বার্সার টিকি টাকা, রিয়ালের কাউন্টার অ্যাটাক কিংবা ইংলিশ লিগের গতিময় ফুটবলই সারা বছর জিয়ে রাখে ফুটবল উদ্যম। ওল্ড ট্রাফোর্ড, ক্যাম্প নু অথবা সান্তিয়াগো বার্নাব্যু, যত দূরেই থাকুক, তবে শেষ বাঁশি বাজলেও শেষ হয় না দেশের মানুষের সমর্থনের গল্প। তাই তাদের হয়ে বলতেই হয় ভিস্কা ভার্সা, হালা মাদ্রিদ, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড, অথবা ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। কিছুটা ছাড় দিয়ে বিপুল সংখ্যক মানুষকে আবদ্ধ করেছে আয়করের জাল। 4 লাখ টাকার আয়ে দিতে হবে না কর, কিন্তু তার পরের ধাপে আগের তুলনায় দ্বিগুণ করা হয়েছে কর। পাশাপাশি সর্বোচ্চ স্তরের স্ল্যাবেও সুবিধা পেয়েছে ধনী শ্রেণী, অর্থাৎ নিম্ন ও মধ্যবিত্তের ওপর বাড়বে করের বোঝা, আর বিত্তশালীদের দেওয়া হয়েছে কর ছাড়। বিশ্লেষকরা বলছেন আয়কর হারে সংশোধন আনা প্রয়োজন, তা না হলে দুর্ভোগ বাড়বে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক আয়ের উপর ধার্য করা একটি নির্দিষ্ট প্রত্যক্ষ করই আয়কর। যার আয় বেশি তার করের হার তত বেশি। বার্ষিক আয়ের একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আয়কে করমুক্ত রাখা হয়, এতে সুবিধা পায় নিম্ন আয়ের মানুষ। নতুন বাজেটে আয়করের শুরু স্ল্যাবে কিছুটা ছাড় দিয়েছে সরকার। করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা, অর্থাৎ বছরে 4 লাখ টাকা আয় করলে কর দিতে হবে না। আগে যা ছিল 3.5 লাখ টাকা। যে ট্যাক্সের পরিধি বাড়ছে, কিন্তু যারা ট্যাক্স হোল্ডার তাদের উপরে চাপ পড়ছে, স্পেশালি নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত। মূল্যস্ফীতি বিবেচনায় এবার বাজেটে করমুক্ত আয়সীমায় ছাড় দেওয়া হলেও পরের ধাপে দ্বিগুণ করা হয়েছে কর। দেখা যায় সদ্য সমাপ্ত অর্থ বছরে দ্বিতীয় স্ল্যাবে 3.5 লাখ টাকার পরে 1 লাখ টাকা পর্যন্ত আয়কর ধার্য ছিল 5%। তবে নতুন অর্থ বছরে 4 লাখ টাকার পরিবর্তে 3 লাখ টাকার আয়ে কর ধার্য করা হয়েছে দ্বিগুণ 10%। এতে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর বড় সংখ্যক মানুষ কর জালে আবদ্ধ হবেন। 5% ছিল, সেখানে যে 10% আছে, অনেকে হয়তো বলতে পারে যে সরকারি দল অথবা বিরোধী দল বলতে পারে যে আসলে আমরা ট্যাক্সের হার কমিয়ে দিছি, আসলে তা না।
ট্যাক্স হারকে তারা বাড়িয়ে দিয়েছে। 5% যে ইমিডিয়েট স্ল্যাবটি সেটিকে 10% উত্তরণের ফলে স্বল্পবিত্ত মানুষের উপরে বর্ধিত করার একটা চাপ তৈরি হলো। ফলে আপাতভাবে 1 বছরের কিছু সাময়িক সুবিধা করমুক্ত আয়সময়ের জন্য দেয়া হলেও সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে নিম্ন আয়ের মানুষের জন্য সেখানে সেই অর্থে কোনো সুবিধা নেই। আবার সদ্য শেষ হওয়া অর্থ বছরে সর্বোচ্চ আয়ের সীমায় আয়করের হার নির্ধারণ ছিল 30%, তবে নতুন অর্থ বছরের বাজেটে শেষ স্ল্যাবের আয়কর একই রাখা হয়েছে। পরের বছর থেকে নির্ধারণ করা হয়েছে 35%। এবার ধনীদের আয়করে ছাড় দিয়েছে সরকার। 35% একটা আলাদা স্ল্যাব তৈরি করা হয়েছিল উচ্চ আয়ের মানুষের জন্য। নতুন যেটি ঘোষিত হয়েছে সেখানে 35% এই স্ল্যাবটিকে তুলে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে একদিকে নিম্ন আয়ের মানুষকে বর্ধিত কর কাঠামোর ভিতরে ফেলে দেওয়া হয়েছে, আর অন্যদিকে উচ্চ আয়ের মানুষকে স্বল্প করের কাঠামোর ভিতরে নিয়ে আসা হয়েছে। ন্যূনতম কর ছাড়ের মূল উদ্দেশ্য মূল্যস্ফীতি থেকে মানুষকে সুরক্ষা দেয়া, কিন্তু নতুন আয়কর ব্যবস্থায় চাপে পড়বে দেশের বড় সংখ্যক মানুষ। যারা মধ্যম শ্রেণীর করদাতা আছেন তাদের জন্য কিন্তু 5%-এর স্ল্যাবটা থাকছে না, 10% থেকে স্ল্যাবটা শুরু হবে এবং সর্বোচ্চ কর হওয়া হবে 30%। আর যারা স্যালারিড না, এর বাদ দিয়ে যারা ইনকাম করবেন তাদেরকে অবশ্যই আপনার 4 লাখ টাকা হলেই কিন্তু অতিক্রম করলে তাদেরকে কর দিতে হবে। সামগ্রিকভাবে কর ব্যবস্থার যদি একটা পরিবর্তন না আনা যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো এই অ্যাডজাস্ট করে এখানে ওখানে অ্যাডজাস্ট করে এই সমস্যাগুলো দূরীভূত করার দিকে। নতুন বাজেটে নানা ক্ষেত্রে কর ছাড় দিয়েছে সরকার, আবার নতুন নতুন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে করজাল। এনবিআরকে আদায় করতে হবে বড় রাজস্ব লক্ষ্য। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাসাবাড়ি কিংবা প্রতিষ্ঠানের সেপটিক ট্যাঙ্ক যেন মৃত্যু ফাঁদ। চট্টগ্রামে একের পর এক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। বিশেষজ্ঞদের মতে ভবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও সেপটিক ট্যাঙ্ক নিয়ে অবহেলা হয় সবচেয়ে বেশি, সাথে নির্মাণ ত্রুটি। শ্রমিকরাও কাজ করেন সুরক্ষা সরঞ্জাম ছাড়াই। সুজন চন্দ্র দাসের ছবিতে সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটে প্রায়ই। সর্বশেষ গত ২৬ জুনও চট্টগ্রামে 2টি পৃথক স্থানে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে 4 জনের মৃত্যু হয়। মূলত সেপটিক ট্যাঙ্কের কাজ হলো সোয়ারেজের প্রাথমিক ট্রিটমেন্ট করা। দালানের অপরিহার্য অংশ হলেও সবচেয়ে কম গুরুত্ব দেয়া হয় এগুলোর নির্মাণশৈলী আর প্রযুক্তির ব্যবহারে। নির্মাণ ত্রুটির পাশাপাশি সেপটিক ট্যাঙ্ক সম্পর্কে যথাযথ ধারণা না থাকা ও নিরাপত্তা সামগ্রী ব্যবহারের ঘাটতিকে দুর্ঘটনার মূল কারণ বলছেন এই পেশায় কর্মরতরা। কোনো লোক যদি কাজ করতে যায় ওখানে যে দুর্গন্ধটা থাকে ওইটাই মনে করেন নাকে মুখে যদি ঢুকে ওই লোকটা অটোমেটিক মারা যাবে। এগুলি গ্যাস পাইপ দেওয়া লাগে, আউটলাইন দেওয়া লাগে। আউটলাইন ছাড়া আপনি যেহেতু লাইন দেন এগুলি এমনি বাঁচতে হবে। যারা নতুন বিল্ডিং তুলতেছে তাদেরকে সতর্ক থাকতে হবে, তারা গ্যাস লাইন দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন বন্ধ থাকায় সেপটিক ট্যাঙ্কের ভেতরে তৈরি হয় মিথেন ও হাইড্রোজেন সালফাইডের মতো গ্যাস। কেউ ভেতরে নামলে অক্সিজেনের ঘাটতিতে মৃত্যুর পাশাপাশি দাহ্য যে কোনো পদার্থের সংস্পর্শে এলে ঘটতে পারে মারাত্মক বিস্ফোরণও। ফায়ার সার্ভিসের পরিসংখ্যান অনুযায়ী চট্টগ্রাম বিভাগে গত 6 মাসে 3টি সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনায় মারা গেছে 8 জন। বিষাক্ত গ্যাস জমে দীর্ঘদিনের বন্ধ ট্যাঙ্ক পরিণত হয় গ্যাস চেম্বারে। চট্টগ্রামে বেশিরভাগ বাসাবাড়ির ট্যাঙ্কে রয়েছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি। বিষাক্ত গ্যাস, এবং সেখানে কেউ যদি কোনো কারণে যদি পড়ে যায় তাহলে সে বাঁচবে না, কারণ সেখানে অক্সিজেনের লেভেল 0। যদি কোনো তাপের সংস্পর্শে আসে তাহলে সেই গ্যাসটা এক্সপান্ড হবে এবং ট্রিমেন্ডাস আকারে বিস্ফোরণ হবে। আইন আছে, তারপরও মৃত্যুর পর দুর্ঘটনা হিসেবে মেনে নেয়া এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমনকি মেলে না প্রাপ্য ক্ষতিপূরণও। এই আইনগুলো আপাতত কিন্তু তাদের অসচেতনতার কারণে তারা বুঝে না, এই কারণে অনেক সময় করা উচিত করবে, কিন্তু তারপরে আলটিমেটলি জড়ো করা যায় না। তো সেই চেষ্টাটা আমরা করছি। আইনের একটা তো রাইট আছে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কুষ্টিয়া শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল সবখানেই মাদকের ছড়াছড়ি। হাত বাড়ালেই মিলছে মাদক, এমনকি হোম ডেলিভারিও চলছে দেদারসে। প্রতিবাদ করলে হুমকির পাশাপাশি মারধরও করেন ব্যবসায়ীরা। নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চললেও মাদকের বিস্তার রোধ করা যাচ্ছে না কোনোভাবেই। বিস্তারিত রুহুল আমিন বাবুর প্রতিবেদনে। এভাবেই কুষ্টিয়ার সীমান্ত এলাকা দিয়ে মাদক চোরাচালান হয় নিয়মিত।
এরপর তা ছড়িয়ে যায় জেলার 6 উপজেলা ও শহরের অলিগলিতে। চলে রমরমা বাণিজ্য। তাদের বয়স 15 বছর, সেই সব সালফাল ট্যাপেন্টা খায়, নষ্ট হয়ে যাচ্ছে। এখানে ওই পলিটিংই করে কি খায় তার নামও জানি না, পলিটিং নেই যে ফুলাই। এখানে র্যাবরা আসে, ডিবিরা আসে, আসার পরে আসামি নিয়ে যায়, আসামি নিয়ে যাওয়ার পরে এই ঘন্টাখানিক পরে দেখছি তারা আবার চলে আসে। বড়ি বিক্রি হয়, গাঁদা বিক্রি হয়, সবই হয়। গলত বিক্রি করে যদি বলা যায়, আবার আমার স্বামীদের মারতে আসে, ছেলেদের মারতে আসে। প্রতিবাদ করলেও মেলে না প্রতিকার, উল্টো জোটে হুমকি, কখনো হতে হয় মারধরের শিকার। আমার মাথাতে আঘাত করছে, আমার 4টে সেলাই আছে মাথাতে, তো ওরা ফাটাফাটি দেওয়ার পরে ওরা পালায়। আমি এইটা বাধাগ্রস্ত করার কারণে আমার উপরে আতর্কিত হামলা করা হয়। আমরা 6 জন আসামিকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাই, যার ফলপ্রসূতে আমরা এইখানে স্টেশনে আসার সাথে সাথে ছন্ন বিচ্ছিন্নভাবে থাকি এবং তারা এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। সেবনকারীরাও বলছেন প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হওয়ায় মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কুষ্টিয়া। যেখানে যাবেন সেখানেই পাবেন। 5 তারিখের পরের থেকে মাদকের সম্রাট হয়ে গেছে সবাই, যেখানে যাবেন সেখানেই পাবেন। কেউ দেখার নেই, এখানে এখন রমরমা ব্যবসা। বিশেষ করে 5 তারিখের পরে প্রশাসন দুর্বল হয়ে যাওয়ার পর থেকে মাদক কারবারিরা উৎফুল্লভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। পুলিশ বলছে শুধু অভিযান চালিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন এর জন্য প্রয়োজন সামাজিক ও পারিবারিক সচেতনতা। দিন শেষে দেখা যায় আমরা মাস শেষে যখন দেখি একটা বড় অ্যাচিভমেন্ট আমাদেরও আছে, কিন্তু এই অ্যাচিভমেন্টটা দিয়ে আসলে যে মাদক নির্মূল করা একেবারে সম্ভব হবে এটা একটু আমার মনে হয় কঠিন। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা, সমাজের সর্বস্তরের মানুষ যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়, পরিবার থেকে যদি সচেতন হয়, সামাজিকভাবে আন্দোলন যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আইন প্রয়োগের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব হবে। রাজনৈতিক অস্থিরতার সুযোগে লাগামহীন মাদক সাম্রাজ্য বর্ডার থেকে পৌঁছে যায় একেবারে বাড়ির বারান্দা পর্যন্ত। কবে থামবে এই মাদকের অস্থিরতা, সে অপেক্ষায় কুষ্টিয়াবাসী। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে আটকের সময় তোপের মুখে পড়েছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার ভবানীপুর এলাকায় ঘটে এই ঘটনা। পুলিশ জানায় হাতীবান্ধা থানার এসআই রিমন তুহিন এবং এএসআই লুৎফর সহ একটি দল মাদক মামলার আসামি হামিদুল ইসলামকে আটক করেন। তাকে থানায় নিতে চাইলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জড়ো হয়ে পুলিশের উপর চড়াও হয়। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে রওনা দেয়, কিন্তু তারা পৌঁছানোর আগেই পরিস্থিতির আরও অবনতি ঘটে। এক পর্যায়ে হামিদুলকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। আমাকে একটু কন্ট্রোল করার জন্য যখন পাইনি তখন দেখি তারপরে আমরা আইনগত ব্যবস্থা নেব। পটুয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বাড়ি এক্সক্যাভেটর দিয়ে গুড়িয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় এমপি আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশে তার ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এই ঘটনার সাথে জড়িত। তবে দায় এড়িয়ে গেছেন এমপি। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্প নয় কোনো প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসযজ্ঞ। এক রাতের ব্যবধানে এক্সকেভেটরের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে একটি বসতবাড়ি। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান লাবলু কাজীর বাড়ি এটি। 2024 সালের 5 আগস্টের পর এলাকা ছাড়েন তিনি। বাড়িতে থাকতেন শুধু তার মা ও স্ত্রী। পরিবারের অভিযোগ, 17 জুলাই অসুস্থ মাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সুযোগে রাতে একদল দুর্বৃত্ত এক্সকেভেটর দিয়ে তার বাড়ি গুড়িয়ে দেয়। পরে ঘরের মালামাল লুট করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনার পেছনে স্থানীয় এমপি আলতাফ হোসেন চৌধুরীকে দায়ী করছেন লাবলুর স্ত্রী। আলতাফ হোসেন চৌধুরী উনি যে করেই হোক আমাদের বিল্ডিং ভাঙবি, সে কোনো আইন মানে না, আদালত মানে না। ওটা যদি সরকারি জমি হইতো তাহলে রাত্রে ঘর ভাঙবে কেন? সরকারের কাছে তারা একটা নোটিশ দিত, আমাদের সেই নোটিশ আমাদের পাঠাতো। বাজার সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটলেও প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি স্থানীয় অনেকেই। স্বজনদের অভিযোগ, আতঙ্কে নীরব সবাই। লাবলু কাজীর সাথে কারোর সাথে দ্বন্দ্ব নাই, ও শুধু চেয়ারম্যান, আওয়ামী লীগ করছে, এটাই দ্বন্দ্ব। এই যে আমার বাংসুর করছে 3টে বেকু অন্য মানুষে
এই কিন্তু হে তো ৭০ নয়। কিছুই শুনি না, আমি তো বলতেছি কিছুই শুনি না। কিছু বলে নাই না, আমি এই বিষয়ে কিছু বলবো না। হ্যাঁ প্লিজ, আমি এই বিষয়ে কিছু বলবো না। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর ভাই ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি। তার দাবি, জায়গাটি সরকারি। আওয়ামী লীগ সরকারের সময় অবৈধভাবে সেখানে বাড়ি নির্মাণ করা হয়েছিল। তবে কে বা কারা বাড়ি ভেঙেছে তা তিনি জানেন না। ওই জমিটা 2003 সালে যে গণগ্রন্থাগার অধিদপ্তরের অধীনে যে পাবলিক লাইব্রেরি আছে, জেলা পাবলিক লাইব্রেরি, তাদের বরাবর ওইখানে ওই জমিটা মানে দান করা হয়েছে। আওয়ামী লীগ যে ক্ষমতা আসলো 2009 সালে, এরপরে সে এইখানে তার বাড়ির কাজ শুরু করছে। গত রাতে যে ঘটনাটা ঘটছে, এই বিষয়টা আমাদের গোচরীভূত না বা আমাদের নখদর্পণে নাই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তবে এ বিষয়ে বারবার ফোন করেও পাওয়া যায়নি জেলা প্রশাসককে। জেলা প্রশাসনকে অবহিত করেছি এবং প্রত্যেকেরই বক্তব্য যে আইনানুগ ব্যবস্থাই এখানে গ্রহণ করতে হবে। যেহেতু একটি ফৌজদারি অপরাধ, সুতরাং পুলিশ এখানে তাদের আইনানুগ পদক্ষেপে যাবে। ওখানে আমাদের পুলিশ সদস্য মোতায়েন আছে। আমরা বিষয়টি নজরদারিতে রাখছি। যদি এরপরে যদি কোনো ধরনের কোনো কিছু আসে, তা আমরা সেটাও প্রতিরোধ করব। এদিকে দেশের বাইরে অবস্থান করায় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর সাথে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। তবে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি। জারিন অর্নি, যমুনা নিউজ। ভোলার ইলিশায় মেঘনা নদীর তীর সংরক্ষণে দেওয়া সিসি ব্লকে 30 মিটার এলাকায় ধস দেখা দিয়েছে। এতে আতঙ্কে স্থানীয়রা। বন্ধ ইলিশা ঢাকা রুটের একটি লঞ্চ ঘাট। স্থানীয়রা জানান, দ্রুত ধস ঠেকানো না গেলে হুমকিতে পড়বে শহর রক্ষা বাঁধ। দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। এটি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট এলাকা। গত 14 জুলাই মেঘনার তীব্র স্রোতে তীর সংরক্ষণ এলাকার প্রায় 30 মিটারে সিসি ব্লকে ধস সৃষ্টি হয়। এরপর থেকে ধসে পড়ছে সিসি ব্লক। ব্লক ধসে পড়ায় আতঙ্কিত ভোলা সদরের পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা ও রাজাপুর সহ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। হুমকির মুখে শহর রক্ষা বাঁধ ও বিভিন্ন স্থাপনা। ঝুঁকির মুখে অনেকে স্থাপনা সরিয়ে নিচ্ছেন অন্যত্র। বন্ধ করে দেওয়া হয়েছে ইলিশা লঞ্চ ঘাট। পানি উন্নয়ন বোর্ডের অবহেলাকে দায়ী করছেন স্থানীয়রা। এই ব্লক বাঁধ ধসে যাওয়ার কারণে আমাদের দোকানপাট ভেঙে নিয়ে যাইতেছে। এই দোকানপাট নিয়ে যে আরেক জায়গায় উঠাবো, তার মতো আমাদের সামর্থ্য নাই। এই ধসটা যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে বেড়িটা ভেঙে তারপর পানিতে হাজারো পরিবার প্লাবিত হতে পারে। ব্লক ভাঙে একে একে হালায়, আবার কাজ করে না। কারণ এটা যদি দ্রুত এটা জরুরি কাজ করে, তাহলে আমাদের জন্য উপকার হবে। যে ব্লক দিয়ে ভালোভাবে মেরামত না করা হয়, তাহলে ইলিশা যে বেড়িবাঁধ আছে এটা ভেঙে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, এরই মধ্যে সংস্কারের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। দ্রুতই 50 মিটার এলাকায় 45 লাখ টাকার জিও ব্যাগ ফেলা হবে। আমরা ওখানে দ্রুততম সময়ে কাজ করার জন্য ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ করেছি এবং ওই পন্টনটি সরানোর কার্যক্রমও প্রক্রিয়াধীন আছে। বিআইডব্লিউটি এর জাহাজ দ্রুততা ইতিমধ্যে পৌঁছেছে। এটা সরানোর সাথে সাথে আমরা এখানে কাজ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। 2017 থেকে 21 সাল পর্যন্ত 335 কোটি টাকায় 4 কিলোমিটার নদীর তীর সংরক্ষণ করে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি সিসি ব্লক দিয়ে সংরক্ষণ করা হয় 3.5 কিলোমিটার শহর রক্ষা বাঁধ। কিন্তু তদারকির অভাবে এই প্রকল্প এখন হুমকির মুখে। তাপস সরকার, যমুনা নিউজ। ইরানে টানা 8ম রাতের মতো অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। আগের 2-3 রাতের তুলনায় কিছুটা কম হামলার পরিধি। মূল টার্গেট ছিল দক্ষিণাঞ্চল। কৌশলগত গুরুত্বপূর্ণ সিরিকে টানা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। হামলা হয়েছে বন্দর আব্বাস, হাজিয়াবাদ ও কেশম দ্বীপেও। কিশ আইল্যান্ডের উপর দিয়ে উঠতে দেখা যায় কয়েকটি মার্কিন ফাইটার জেট। জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের প্রতিশোধেই সবশেষ অভিযান, দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের। শক্ত জবাব দিয়েছে তেহরানও। ইরবিলে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ছুড়েছে ড্রোন, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো হয়। কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানিতেও হয়েছে হামলা। চলতি সপ্তাহে এই দেশটির বিদ্যুৎ ও পানি শোধনাগার আক্রান্ত হয়েছিল।
জর্ডানে ইরানের হামলায় নিহত হয়েছে 2 মার্কিন সেনা, নিখোঁজ একজন। এ তথ্য স্বীকার করল মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বৃহস্পতিবারের ওই হামলায় গুরুতর আহত হন আরও 4 জন সেনা, যারা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের কাছে হস্তান্তর না করা পর্যন্ত গোপন রাখা হবে সেনাদের পরিচয়। এ নিয়ে ইরানের সাথে সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়িয়েছে 16 জনে। সেনা হত্যার প্রতিশোধে ইরানের বিপ্লবী গার্ড IRGC ধ্বংসের লক্ষ্য জানিয়েছে সেন্টকম। সেনা নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিহত সেনাদের বীর আখ্যা দিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী। তবে সেনা নিহতের ঘটনায় চরম ক্ষুব্ধ বিরোধীরা। ডেমোক্র্যাটদের অনেকেই এর জন্য দায়ী করছেন ডোনাল্ড ট্রাম্পকে। মধ্যপ্রাচ্যে কি আবারও শুরু হবে স্থলযুদ্ধ? কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিমান হামলার ধরন, সেনা সদস্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন এবং পারস্য উপসাগরে যুদ্ধ জাহাজের উপস্থিতি দেখে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকদের একাংশ বলছেন, স্থল অভিযানের সম্ভাবনা মাথায় রেখেই যুদ্ধক্ষেত্র তৈরি করছে ওয়াশিংটন। সামরিক ইতিহাস বলছে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান কখনোই সহজ নয়। বিশাল ভৌগোলিক এলাকা, দুর্গম পাহাড়ি সীমান্ত, শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাহিনী এবং IRGCর বিস্তৃত নেটওয়ার্ক, সব মিলিয়ে ইরানে যে কোনো হামলাকে অত্যন্ত কঠিন করে তুলতে পারে। তবে এবার যুদ্ধের ধরন অনেক পর্যবেক্ষকের নজর কেড়েছে। মার্কিন হামলার বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে ইরানের দক্ষিণ ও পশ্চিম উপকূলে। বন্দর আব্বাস, চাবাহার, কোনারাক, হরমুজ সহ উপকূলীয় বিভিন্ন এলাকার রাডার, উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে চলছে হামলা। সামরিক বিশ্লেষকরা বলছেন, এমন লক্ষ্যবস্তু সাধারণত শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার কৌশলের অংশ। বিশেষ করে হরমুজ প্রণালীকে নিরাপদ রাখা এবং ইরানের নৌক্ষমতা সীমিত করাই হতে পারে এর উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বেশি হতাশ হয়ে পড়ছেন এবং সেই কারণে আরও মরিয়া হয়ে উঠছে। ফলে আমরা হয়তো এমন একটি পরিস্থিতির প্রাথমিক প্রস্তুতির লক্ষণ দেখতে পারি, যেখানে কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে সীমিত আকারে স্থল অভিযান চালানো হতে পারে। এমনকি ইরানের মূল ভূখণ্ডের ভেতরেও সীমিত অনুপ্রবেশ ঘটতে পারে। শুধু উপকূল নয়, যোগাযোগ ব্যবস্থা, রেল সেতু এবং সরবরাহ রুটেও হামলার খবর এসেছে। এ ধরনের আঘাত সাধারণত শত্রুপক্ষের রসদ সরবরাহ ব্যাহত করতে ব্যবহৃত হয়। ফলে প্রশ্ন উঠছে, এগুলো কি কেবল বিমান অভিযানের অংশ, নাকি ভবিষ্যতের আরও বড় কোনো সামরিক পরিকল্পনার প্রস্তুতি? অন্যদিকে ইরানও পাল্টা কৌশল নিয়েছে। জর্ডান, বাহরাইন এবং কুয়েতে থাকা মার্কিন ঘাঁটির দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তারা। এসব হামলার লক্ষ্য শুধু ঘাঁটি নয়, মার্কিন পেট্রিয়ট ব্যাটারি, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা। সংকটকে আরও জটিল করে তুলেছে ইয়েমেন। হুতি বিদ্রোহী এবং সৌদি আরবের মধ্যে আবারও সংঘর্ষ বেড়েছে। লোহিত সাগরে হামলা, ড্রোন আক্রমণ এবং সৌদি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিক্ষোভ, মিছিল, সংগ্রামের পাশাপাশি ভারতের রাজনৈতিক ইতিহাসে লড়াইয়ের অন্যতম কৌশল আমরণ অনশন, যা শুরু করেছিলেন স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত মহাত্মা গান্ধী। তার দেখানো পথই অনুসরণ করেছেন একটানা 58 দিন কিছুই না খেয়ে মৃত্যুবরণ করা পট্টি শ্রীরামুলু। দীর্ঘ 16 বছর ধরে অভুক্ত থাকা মণিপুরের আয়রন লেডি ইরম শর্মিলা সহ বহু সমাজ সংস্কারক এবার কৌশলটি অবলম্বন করে শিক্ষা সংস্কারের দাবিতে নেমেছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি। প্রতিবাদ সংগ্রামের পাশাপাশি অধিকার আদায়ের লড়াইয়ের অস্ত্র হিসেবে হাঙ্গার স্ট্রাইক বা আমরণ অনশনের ইতিহাস ভারতের রাজনীতিতে বেশ পুরনো, যার শুরুটা হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা মহাত্মা গান্ধীর হাত ধরে। 1918 সাল থেকে 48 সাল পর্যন্ত ব্রিটিশ শাসন, ধর্মীয় সহিংসতা, জাতিভেদ প্রথা সহ বহু অন্যায়ের বিরুদ্ধে জীবনভর অন্তত 15 বার অনশনে বসেন এই অবিসংবাদী নেতা। সর্বোচ্চ অভুক্ত ছিলেন একটানা 21 দিন। মূলত প্রতিবাদের ইতিহাসের পুরনো এই চর্চাকে আধুনিক রাজনীতির অংশ করে তোলার মূল কারিগর মহাত্মা গান্ধী। এরপর তার
তার পথ অনুসরণে হওয়া সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিবাদ 1952 সালে তেলুগু ভাষীদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে পট্টি শিরামুল্লুর অনশন। টানা 58 দিন না খেয়ে তার মৃত্যু হওয়ার পর নড়েচড়ে বসে গোটা ভারত। আন্দোলন অরাজকতায় কোণঠাসা হয়ে শেষ পর্যন্ত ভারতের মানচিত্রে পরিবর্তন আনতে বাধ্য হয় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। গঠিত হয় অন্ধ্রপ্রদেশ নামের নতুন এক রাজ্য। সুদূরপ্রসারী প্রভাব ফেলা এই আন্দোলনের পর থেকে গত 7 দশক ধরে দুর্নীতি, নিরাপত্তা, মানবাধিকার, শিক্ষা ও পরিবেশ রক্ষা সহ নানা দাবিতে অনশনকে অন্যতম প্রধান হাতিয়ার বানিয়েছেন ভারতের অসংখ্য প্রতিবাদী, যার উদাহরণ বিতর্কিত AFSPA আইন বাতিলের দাবিতে একটানা 16 বছর খাবার না ছোঁয়া মণিপুরের আয়রন লেডি ইরম শর্মিলা। কারাগারে বন্দী রেখে নলের সাহায্যে জোরপূর্বক তাকে তরল খাবার সরবরাহ করত মণিপুরের রাজ্য সরকার। এছাড়াও এই তালিকায় রয়েছে বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে আন্দোলনকারী মেধা পাটেকর এবং দুর্নীতিবিরোধী লড়াইয়ের প্রবীণ অগ্রনায়ক আন্না হাজারে। এমনকি বর্তমানে শিক্ষা সংস্কারের দাবিতে সড়কে অবস্থান নেওয়া ব্যঙ্গাত্মক দল ককরোচ জনতা পার্টির অভিনব প্রতিবাদও যেন এই ঐতিহ্যেরই ধারাবাহিকতা। তবে প্রতিবাদের এই ধারার সমালোচনাও করেছেন অনেকে। একটি দেশের সাংবিধানিক গণতন্ত্রে আমরণ অনশনের মতো পদক্ষেপকে অরাজকতার ব্যাকরণ, চরম হুমকিস্বরূপ বলেও নিন্দা জানিয়েছেন বহু নেতা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।